আজকে বিন্যাস সমবায়ের আমরা যে পঞ্চম ভিডিও নিয়ে চলে এলাম। আমরা আগে যে বিন্যাস এবং সমবায়ের সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমি কতগুলো প্রবলেম নিয়ে অঙ্ক নিয়ে আমি আলোচনা করব। আমি অঙ্কগুলোকে এইভাবে সাজিয়েছি। প্রথমে যে নাম্বার প্রবলেম, তারপরে জিওমেট্রিক প্রবলেম। এখন নাম্বার প্রবলেম থেকে সামান্য একটু পার্থক্য করে দিলে জিওমেট্রিক প্রবলেম, আবার সেই জিওমেট্রিক প্রবলেমের অঙ্কগুলো বুঝতে পারলে ওয়ার্ড প্রবলেম, সেখান থেকে কনভার্ট করে নিয়ে পিপল অ্যারেঞ্জমেন্ট প্রবলেম, আর ওখান থেকে রাউন্ড টেবিল প্রবলেম। মানে এইভাবে আমরা চেষ্টা করেছি যে অঙ্কগুলোতে সূত্র না কম ইউজ করে, যে এইভাবে যদি আমরা অঙ্কগুলো করি তাহলে আমাদের বিন্যাস সমবায়ের কোনো অঙ্কই, অধিকাংশ অঙ্কই করতে পারবো, আটকাবে না। বিশেষ করে উচ্চ মাধ্যমিকে ক্লাস 11-এর কোনো অঙ্কই আটকাবার কথা নয়। তবে এই প্রবলেমগুলো যে আমি আলোচনা করছি, পরপর প্রবলেমগুলো, সেগুলো তোমরা খাতায় তোমরা লিখে রাখবে, পরপর প্রবলেমগুলো সাজিয়ে রাখবে। যখন কোনো পরীক্ষায় প্রবলেম পড়বে, এই প্রবলেমগুলোর কথা মনে করবে, পরপর কোনখানে ম্যাচ করছে, তাহলেই তোমরা করতে পারবে। আর তার আগে তোমরা আমার আগের যে ভিডিওগুলো আছে, যে 1, 2, 3, 4 করে দেখবে, সেই ভিডিওগুলো দেখবে। সেই ভিডিওগুলোতে আমরা সমস্ত সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি। তাহলে এখন আমরা শুরু করব যে রাউন্ড নাম্বার প্রবলেম, বিন্যাস সমবায়ের নাম্বার প্রবলেম। সবার প্রথম আমরা শুরু করতে পারি এইভাবে, কতগুলি 2 বা 3 অঙ্কের সংখ্যা আছে। প্রথম প্রবলেম এটাকে আমরা যদি 2 অঙ্কের কথা ভাবি, তাহলে দেখো 2 অঙ্ক, তো আমরা এই দুটো অঙ্কের কথা ভাবি। দুটো অঙ্ক বলবো। আমাদের অঙ্ক সংখ্যা কটা আছে? 0 থেকে 0, 1, 2 থেকে আমাদের 9 পর্যন্ত মোট 10টা আছে সংখ্যা, 10টা আছে অঙ্ক। এই 10টা অঙ্ককে যদি আমরা এখানে বসাই, দেখো যেহেতু 0 যদি এখানে বসাই তাহলে 2 অঙ্কের সংখ্যা হবে না। তাহলে রেস্ট্রিকশন দেখো, এই দশকের অঙ্কটা আমরা কত ভাবে বসাতে পারি না, 1 থেকে 9 পর্যন্ত 9টা অঙ্কের মধ্যে যে কোনো অঙ্ক বসাতে পারি। তাহলে এখানে আমরা 9 ভাবে বসতে পারি। আবার দেখো এই এককের অঙ্ক 10টা অঙ্ক আছে, 10 ভাবে বসাতে পারি। এখানে 0 বসতে পারে, আবার রিপিটেডও হতে পারে, কারণ এখানে মনে করো একটা অঙ্ক 5, আবার এখানে 5ও বসাতে পারি। সুতরাং 2 অঙ্ক, এটা তো 2 অঙ্কের সংখ্যা। সুতরাং আমাদের 2 অঙ্কের সংখ্যা হবে কত না, 9 × 10 সমান 90টি 2 অঙ্কের সংখ্যা। আবার যদি 3 অঙ্কের সংখ্যা ভাবি, একই রকম ভাবে এটা এককের অঙ্ক, দশকের অঙ্ক, শতকের অঙ্ক। শতকের অঙ্ক 9 ভাবে হতে পারে, 0 হবে না। আর এখানে এই 10টার মধ্যে কি কি 10টা একটু ভালো করে লিখলে বোঝা যাবে। 10টা কি কি না, এখানে 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত, আর এখানে হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত। সেক্ষেত্রে হবে কত না, 9 × 10 × 10 সমান 900টা। এখন দেখো, তোমরা বলবে যে স্যার কেন এটা গুণ করব? আচ্ছা, আমি বলেছিলাম যে কাউন্টিং এর যে আমার একটা ভিডিও আছে, সেখানে এন্ড কনসেপশন থাকলে কি হবে, গুণ। আমি শুধু কি শতকের অঙ্ক বসালেই হবে? দশকেরটাও বসাতে হবে, আবার এককের অঙ্ক বসাতে হবে, এবং আছে এবং কনসেপশন মানে গুণ। তাহলে 900টা। তাহলে আমাদের কতগুলো 2 অঙ্কের বা 3 অঙ্কের সংখ্যা আছে না, 90টি 2 অঙ্কের সংখ্যা, আর 3 অঙ্কের সংখ্যা 900টি। কিন্তু তোমরা বলবে স্যার আমরা এরকম করে কেন করব, যে আমরা তো এরকম করে করতে পারি যে আমাদের এই 2 অঙ্কের সংখ্যা মানে 1 থেকে 99টা, মোট 99টা, তার থেকে 9 যদি বাদ দিয়ে দিই 90টা। তাহলে আমার এরকম করে ভাবার কি প্রয়োজন ছিল, কতগুলি 2 অঙ্কের সংখ্যা আছে বা 3 অঙ্কের সংখ্যা আছে? হ্যাঁ, ভাবার প্রয়োজন আছে এই কারণে, আমি তো বলেছিলাম যে প্রথমে নাম্বার প্রবলেম, তারপরে জিওমেট্রিক প্রবলেম, তারপরে ওয়ার্ড প্রবলেম, ওইভাবে আগে যাবো। এইরকম করে ভাবলে পরবর্তী অঙ্কগুলো আমাদের ভাবতে সুবিধা হবে। দেখো, এরপরে আমরা এর সঙ্গে, এই অঙ্কের সঙ্গে আমরা একটু একটা এক্সট্রা কন্ডিশন আরোপ করে দিই, তখন কিন্তু আমাদের ওই বিয়োগ করে হবে না। তখন আমাদের এইভাবে চিন্তা করতে হবে। সেই পরবর্তী ক্ষেত্রে যে আমরা অঙ্কটা নিয়ে আলোচনা করব, তার সঙ্গে একটু আমরা ট্রিক্স দিয়ে দিচ্ছি, এর সঙ্গে আর একটু রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছি,
দেখো বলছে কতগুলি 4 অঙ্কের বিজোড় সংখ্যা আছে, তার সঙ্গে আমরা একটুকু কন্ডিশন আবার পেলাম বিজোড় সংখ্যা। 2 অঙ্কের एग्जांपल দিয়েছি, 3 অঙ্কের দিয়েছি, 4 অঙ্কের করছি, তা কি হয়েছে, কিন্তু বিজোড় সংখ্যা আছে। এখানে ফিক্সটা কি রকম, একই রকম। দেখো 4 অঙ্কের মানে 4টে অঙ্ক থাকবে, 1 2 3 4টে। যেহেতু বিজোড় তাহলে কন্ডিশনটা কি হবে না এককের অঙ্ক করে কন্ডিশন থাকবে। কি কন্ডিশন না বিজোড় সংখ্যা হতে গেলে এককের অঙ্ক হতে হবে 1 নালে 3 1 3 5 7 আর 9। তাহলে এখানে বিজোড় সংখ্যা হতে গেলে এখানে এককের অঙ্ক কি হতে পারে না হয় 1 না হলে 3 না হলে 5 না হলে 7 না হলে 9। তাহলে এখানে আমাদের 1 2 3 4 5 তাহলে 5 ভাবে আমাদের বিজোড় সংখ্যা হতে পারে। এবারে আমরা 4 অঙ্কের সংখ্যা রেস্ট্রিকশন এখানে আছে, এখানে 0 হওয়া চলবে না। তাহলে 0 যদি না হতে হয় তাহলে এখানে কি হতে হবে না 1 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যা হতে পারে। কত হবে না 1 থেকে 9 পর্যন্ত 9 ভাবে হতে পারে। এবারে কি আমার তো রিপিট হবে, যদি রিপিট না হতো তখন ব্যাপারটা অন্যরকম ছিল। যেহেতু রিপিট হতে পারে মানে একটা অঙ্ক দুবার তিনবার আসতে পারে, তাহলে আমাদের এখানে ওই 0 থেকে 9 পর্যন্ত 10 হবে, 0 থেকে 9 পর্যন্ত 10 হবে। আবার সেই কাউন্টিং এর নিয়ম অনুযায়ী তাহলে মোট কত হবে মোট কত হবে সাজানো যাবে না 9 ইনটু 10 ইনটু 10 ইনটু 5 কত হবে না 5 9 45 4500টি হবে আমাদের বিজোড় সংখ্যা। 4 অঙ্কের সংখ্যা হবে যে 4500টি বিজোড় সংখ্যা। এখন তোমরা বলতে পারো স্যার 4 অঙ্কের সংখ্যা তো 9000টি, তাকে 2 দিয়ে ভাগ করলেই হবে। হ্যাঁ হবে, সেভাবেও হবে, কিন্তু আমাদের এই যে সিস্টেমটা, এই সিস্টেমের সঙ্গে যদি এবারে বলতো যে রিপিট হবে না, সেটা আমরা পরের অঙ্ক নিয়ে আলোচনা করছি। তাহলে আমরা প্রথমে নাম্বার প্রবলেমে কি শুরু করলাম না কতগুলো 2 অঙ্কের বা 3 অঙ্কের বা 4 অঙ্কের সংখ্যা আমরা পেয়ে যাব। এবারে কতগুলো বিজোড় সংখ্যা, তার উপরে আবার একটা রেস্ট্রিকশন দিয়ে অঙ্কটাকে আরেকটু মডিফিকেশন করছি। দেখো তাহলে আমরা এখানে একটা নতুন আমরা ট্রিক্স দিলাম যে পুনরাবৃত্ত হবে না, মানে একটা অঙ্ককে একাধিকবার ব্যবহার করা যাবে না। যেমন এরকম হবে না 1 2 2 3 অর্থাৎ এখানে দুটো অঙ্ক রিপিট হয়েছে বা এরকম 2 এরকম হবে না, এরকমগুলো হবে না, পুনরাবৃত্ত হবে না। সেক্ষেত্রে আমাদের 4 অঙ্কের বিজোড় সংখ্যাগুলো কি হবে ওই একই রকম করে আমরা ভাববো যে 4 অঙ্কের যেহেতু সংখ্যা তাহলে আমরা 1 2 3 4 অঙ্কের সংখ্যা। এবারে দেখো রেস্ট্রিকশন, বেশি রেস্ট্রিকশন থেকে আগে ভাববো কোনটা বেশি রেস্ট্রিকশন না বিজোড়। তাহলে বিজোড় যদি হতে হয় তাহলে আমাদের এককের অঙ্ক কি হতে পারে ওই একই রকম 1 3 5 7 9 কত হবে 5 হবে, 1 2 3 4 5 হবে। নেক্সট রেস্ট্রিকশন কি আছে না 4 অঙ্কের মানে শূন্য হবে না, তার মানে এখানে 1 থেকে 9 পর্যন্ত হবে। তাহলে আমাদের যদি পুনরাবৃত্ত হতো তাহলে কিন্তু এটা আমার 9 ভাবে হতে পারতো, কিন্তু যেহেতু এখানে 1 3 5 7 9 এর মধ্যে যে কোনো একটা অঙ্ক বসে গেছে, আগে এখানে রেস্ট্রিকশনটা দিয়ে দিয়েছি, তাহলে এটা কিন্তু একটা অঙ্ক বাদ চলে যাবে, যে কোনো একটা অঙ্ক, কোনটা তো আমি জানি না, সেটা হবে 8 ভাবে। সুতরাং এখানে 8 ভাবে হবে। এরপরে তো এগুলোর কোনো রেস্ট্রিকশন নাই, তাহলে এটা হচ্ছে 5 ভাবে, এটা 8 ভাবে। কটা অঙ্ক পালিয়ে গেছে? দুটো অঙ্ক পালিয়ে গেছে। এখানে শূন্য বসতে পারে, তাহলে মোট অঙ্ক সংখ্যা 10টা, তার থেকে দুটো বাদ চলে গেছে, তাহলে 10 থেকে 2 বাদ গেলে কত হচ্ছে না 8টা, তাহলে এটা 8 ভাবে হতে পারে। নিচে লিখছি এটা 8 ভাবে বসতে পারে, এই অঙ্কটা 8 ভাবে হতে পারে।
মানে আগে এখানে এককের অঙ্ক বসিয়ে দিয়েছি, তারপর এদিকে অঙ্ক বসিয়ে দিয়েছি, সেটা 8 ভাবে। এবারে দেখো 3টে অঙ্ক বসে গেছে, ফাঁকা রইল এখানে, তাহলে মোট 10টা অঙ্ক, তাহলে এখানে 7 ভাবে। তাহলে আবার বলি, more restriction must be put in first. বেসিক যেটা রেস্ট্রিকশন আছে আগে বসবে, যেহেতু এটা বিজোড় তাহলে এককের অঙ্ক 1 3 5 7 9 হবে, সেই জন্য এটা 5 ভাবে হলো। তারপর যেহেতু 4 অঙ্কের সংখ্যা বলেছে তাই এখানে শূন্য বসবে না, আবার এখানে একটা অঙ্ক বসে গেছে, তাই দুটো অঙ্ক বাদ চলে গেল, তাহলে 8 ভাবে। এবার এখানে ক্ষেত্রে শূন্য বসতে পারে, এখানে একটা অঙ্ক বসে গেছে আর এখানে একটা অঙ্ক বসে গেছে, তাহলে এখানে বাকি অঙ্কগুলোর মধ্যে 8টা অঙ্ক আছে, 8 ভাবে। এরপরে 3টে অঙ্ক বসে গেল, তাহলে 7 ভাবে। কেউ যদি বলে না স্যার আমি আগে এইটা বসাবো তারপরে এটা, হ্যাঁ এটাও 8 ভাবে এটাও 7 ভাবে, একই ব্যাপার। শুধু এইটুকু মনে রাখতে হবে, যেটা বেশি রেস্ট্রিকশন আছে সেটাকে আগে বসাতে হবে। এবারে কাউন্টিং এর নিয়ম অনুযায়ী কত হবে না, আমাদের এই 8 গুণিত 7 গুণিত 8 গুণিত 5, বা এইভাবে না করে আমি যেমন আগে করেছিলাম, এটাকে 8 এটাকে 7, তাহলে 8 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 5 ওরা গুণ করে নেবে। গুণ করে নিলে যত হবে হবে সেটা হবে উত্তর। যে কতগুলি 4 অঙ্কের বিজোড় সংখ্যা আছে যেখানে অঙ্কগুলো পুনরাবৃত্ত হবে না। সুতরাং আমরা ওই নাম্বার প্রবলেমেই এখন আছি, একটার পর একটা অঙ্ক করে যাচ্ছি, একটু করে করে আমাদের রেস্ট্রিকশন গুলো বাড়ি যাচ্ছি, যার ফলে তোমরা পরীক্ষায় যে কোনো অঙ্কই করো না কেন, আমি যে অঙ্কগুলো করে দিচ্ছি হয়তো গোটা 20 হবে, 15টা হবে, হয়তো 15-20টা, সেই তার মধ্যে যে কোনো একটা অঙ্ককে ম্যাচ করবে। বিশেষ করে ক্লাস 11 এর ক্ষেত্রে, কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে আরো কিছু সূত্র আছে, সেটা পরের কথা পড়ে, কিন্তু 11 এর ক্ষেত্রে আমি যে অঙ্কগুলো পরপর বলে দিচ্ছি এইগুলোর মধ্যে কোনো না কোনো ভাবে ম্যাচ করবে। সুতরাং আমরা এই পরের অঙ্কে আমরা আরেকটু রেস্ট্রিকশন দেবো, সেটা কি করছি দেখো। আচ্ছা, রেস্ট্রিকশন না দিয়ে যদি 4 অঙ্কের জায়গায় 5 অঙ্কের বলি তখন কি হবে? 4 অঙ্কের না বলে এটা যদি বলি 5 অঙ্কের সংখ্যা হবে, তাহলে এখানে কটা ফাঁকা থাকবে? 5টা, 1টা 2টো 3টে 4টে 5টা। এখানে কন্ডিশনটা ওই, তাহলে এখানে কন্ডিশনটা কি হবে? ওই একই ভাবে শূন্য বসবে না, আর একটা অঙ্ক বসে গেছে, তাহলে এখানে হবে 8 ভাবে। তাহলে দুটো অঙ্ক বসে গেল, শূন্য বসতে পারে, তাহলে এখানে 8 ভাবে। 3টে অঙ্ক বসে গেছে, 7 ভাবে। 4টে অঙ্ক বসে গেছে, 1 2 3 4 6 ভাবে। তাহলে সেখানে মোট বিন্যাস সংখ্যা হবে কত? কাউন্টিং নিয়ম অনুযায়ী 8 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5। লক্ষ্য করো আমরা এখানে এনপিআর এনসিআর এই সূত্রগুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করছি, করবো, আমরা করবো, আমার লাগবে, করতে তো হবেই, কিন্তু এগুলো দেখো এমনি আমরা করে ফেলতে পারি, যে এইভাবে আমরা অঙ্কগুলো করতে পারি। এবারে আমরা একটু এর সঙ্গে আরেকটু কন্ডিশন আরোপ করছি, তার পরের অঙ্কটা দেখ। 0 1 2 3 4 5 কটা অঙ্ক আছে? 6টা। 1 2 3 4 5 6, 6টা অঙ্কগুলো দিয়ে কতগুলি 5 অঙ্কের সংখ্যা গঠন করা যায়? এই পর্যন্ত ঠিকই ছিল, আগে অঙ্ক অনুযায়ী হয়ে যাবে যারা 3 দ্বারা বিভাজ্য, রেস্ট্রিকশন দিতেছে যারা 3 দ্বারা বিভাজ্য। তাহলে 3 দ্বারা বিভাজ্যতা জানতে গেলে বিভাজ্যতার নিয়ম জানতে হবে না। 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে অঙ্কগুলির সমষ্টি যদি 3 দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। এখন আমার 6টা অঙ্কের মধ্যে 5টা অঙ্ক নিতে হবে। আচ্ছা, 5টা অঙ্ক নিলে নিশ্চয়ই আমাকে একটা অঙ্ক বাদ দিতে হবে। সাপোজ আমি 0 বাদ দিয়ে দিলাম, 0 যদি বাদ দিয়ে দিই তাহলে 5টা অঙ্ক থাকছে। 5টা অঙ্ক কি কি না, 1 নম্বর কেস 1 0 বাদ। 0 বাদ দিলে অঙ্ক থাকছে কত? 1 2 3 4 5। তাহলে যেমনই অ্যারেঞ্জমেন্ট করো না কেন তাদের অঙ্কগুলো সমষ্টি হবে কত? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 কত হচ্ছে? 2 কে 3 দিয়ে 6 দিয়ে 10 15 15 3 দ্বারা বিভাজ্য। তার মানে আমরা 0 যদি বাদ দিই তাহলে আমার যে 5টা অঙ্ক থাকছে
সেই 5টা অঙ্ক দিয়ে যেমন করেই তুমি সাজাও না কেন সব সময় আমার 3 দ্বারা বিভাজ্য। সেক্ষেত্রে আমাদের বিন্যাস সংখ্যা হবে সে একইভাবে 5টা ঘর, 1টা 2টো 3টে 4টে 5টা, 1টা 2টো 3টে 4টে 5টা। তাহলে আমার এখানে কত হবে? আচ্ছা, এখানে একটা কথা মনে রাখতে হবে যে আমাদের এই সব ক্ষেত্রে কিছু বলা নেই, মানে অঙ্কগুলো কিন্তু রিপিট হবে না, একটা অঙ্ককে একবারই ব্যবহার করব। তাহলে প্রথমটা এখানে কোনো রেস্ট্রিকশন নেই, আর জিরো তো বাদ দিয়ে দিয়েছি। তাহলে এখানে 1 2 3 4 5 এর মধ্যে যে কোনো একটা আমার সংখ্যা বসতে পারে। তাহলে আমরা এখানে বসতে পারে এটা কত ভাবে? 5 ভাবে। 5টা অঙ্ক, এটা 4 ভাবে, 3 ভাবে, 2 ভাবে, 1 ভাবে, তার মানে ফ্যাক্টোরিয়াল 5। এই যে আমরা পেতে পারি যে 4 ইন্টু 5 ইন্টু আগে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 সমান ফ্যাক্টোরিয়াল 5 সমান 120 ভাগ। তো 0 বাদ দিলাম, এই যে 1 বাদ দিই, কেস নম্বর 2 1 বাদ দিলে এখানে তো 0 থাকবে, যোগফল 14, তাহলে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে না, সুতরাং এটা আমার কেস বাদ। অর্থাৎ আমি যদি ওই 6টা অঙ্কের মধ্যে 1 বাদ দিই তাহলে কিন্তু আমাদের যে সংখ্যাগুলো হবে সেগুলো অঙ্ক হবে, তার অঙ্কের সঙ্গে 3 দ্বারা বিভাজ্য হবে না, সুতরাং 1 বাদ যাবে না। এবারে আমরা 3 নম্বর কন্ডিশন, যে 2 বাদ দিই। 2 বাদ দিলে কি হবে? দেখো এখানে 2 বাদ দিয়ে 1 করে দিই, তাহলে এখানে হবে 13, সেটাও আমার 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে অঙ্কগুলোর সমষ্টি তো আমাকে 3 দ্বারা বিভাজ্য হতে হবে, এটা হবে না, এটাও বাদ। এবারে দেখো আমি 4 নম্বর করে যদি 3 বাদ দিই, 3 বাদ দিলে কি হবে? 3 যদি বাদ দিই কি হবে? তাহলে এটা 3 বাদ দিলে হলো এগুলো, তাহলে 3 বাদ দিলে 1 2 4 5, 2 1 3 4 3 7 5 12, তাহলে কি হচ্ছে? এটা আমার 3 দ্বারা বিভাজ্য হচ্ছে। এখন এই যে 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, এটা যে 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, তাহলে এখানে আমাকে অঙ্কগুলো বার করতে হবে। কতগুলো হবে দেখা যাক। 1টা 2টো 3টে 4টে 5টা। এখানে দেখো 0 কিন্তু এখানে বসবে না, রেস্ট্রিকশন এখানটায়। তাহলে 0 যদি না বসে তাহলে কটা অঙ্ক আছে? 1 2 3 4, এটা 4 ভাবে বসতে পারে। তাহলে একটা অঙ্ক বাদ চলে গেলে এখানে 0 বসতে পারে। তাহলে কটা অঙ্ক আছে? 1 2 3 4 5, তাহলে এটাও 4 ভাবে। দুটো অঙ্ক চলে গেল, এটা 3 ভাবে, এটা 2 ভাবে, 1 ভাবে। তাহলে মোট এটা কত হবে? সে কাউন্টিং নিয়ম অনুযায়ী না 4 গুণিত 4 গুণিত 3 গুণিত 2, 4 4 16 আর 6 16 96, তাহলে এটা 96, আগে ছিল 120। এবার 4 বাদ দিলে কি হবে? 5 নম্বরে 4 যদি বাদ দিই, 4 যদি বাদ দিই, 4 বাদ দিলে এখানে এই 4 এর পরে 3 বসাও, তাহলে কত হচ্ছে? 11। 3 দ্বারা বিভাজ্য নয়, তাহলে 4 বাদ দিলে তোমরা যেমন করেই অঙ্ক সাজাও না কেন সেটা 3 দ্বারা বিভাজ্য হবে না, তাহলে আমার 4 বাদ দেওয়া যাবে না। এবার যদি 5 বাদ দিই, 5 বাদ দিলেও 5 যদি বাদ দিয়ে দিই তাহলে এখানে 4 থাকবে, 4 3 7, 2 9 10, সুতরাং সেটাও কিন্তু আমার 3 দ্বারা বিভাজ্য হচ্ছে না। তার মানে 0 1 2 3 4 5 এই অঙ্কগুলো দিয়ে, এই 6টা অঙ্ক দিয়ে যদি 5 অঙ্কের সংখ্যা গঠন করা যায়, তাহলে তোমাকে শুধুমাত্র যদি তুমি 2 বাদ দাও, 3 বাদ দাও আর 0 বাদ দাও, তবেই 3 অঙ্কের সংখ্যায় 3 দ্বারা বিভাজ্য সংখ্যা গঠন করা যাবে। তাহলে মোট আমার সংখ্যা কত হবে? না 120 আর ওখানে 96। মোট কত হবে তাহলে? 120 যখন 0 বাদ দিয়েছি আর 3 বাদ দিয়েছি 96, তাহলে মোট হচ্ছে 6 9 2 11 216। সুতরাং 216 ভাবে আমরা করতে পারি বিন্যাস, যে 3 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, অঙ্কটা বোঝা গেছে। এবারে আমরা আসবো যে
এই নাম্বার প্রবলেম থেকে একটু শিফট করে যাব, একই রকম রেস্ট্রিকশন দিয়ে জিওমেট্রিক প্রবলেমে আমরা চলে যাব নাম্বার প্রবলেম থেকে। এইভাবে এই যে নাম্বার প্রবলেমগুলো করলাম, তোমাদের যদি বিভিন্ন অঙ্ক পড়ে দেখবে এই নাম্বার প্রবলেমের সঙ্গে ঠিক রিলেশন করে অঙ্কগুলো করতে হবে। এবারে আমরা নাম্বার প্রবলেম থেকে জিওমেট্রিক প্রবলেমে যাব, আবার সেই প্রথম থেকে আলোচনা করব। দেখো জিওমেট্রিক প্রবলেমে কিভাবে যাওয়া হচ্ছে। 10টি অসমরেখা বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা টানা যায়। সে আমাদের প্রথম প্রবলেমের কথা ভাবো, যে আমরা বলেছিলাম যে কতগুলি দুই অঙ্কের সংখ্যা গঠন করা যায়। সেখানে আমাদের অঙ্ক সংখ্যা ছিল 0 থেকে 9, মোট 10টি, আর দুটো বিন্দু ছিল, এটা বলেছিলাম 10 ভাবে, এটা 9 ভাবে। সে একই রকম অঙ্ক, তার মানে একটা সরলরেখা টানতে গেলে কটা বিন্দু লাগে? দুটো বিন্দু, তাই তো? তাহলে দেখো এই যে দুটো বিন্দু, এ বিন্দু বি বিন্দু, তাহলে এ বি সরলরেখাও যা, রেখাংশও যা, আবার বিয়েও তা। তাহলে আমরা এখন দেখি যে একটা সরলরেখা টানলে দুটো বিন্দু লাগবে, তাহলে প্রথম বিন্দুটা দুটো বিন্দু লাগবে, তাহলে প্রথম বিন্দুটা কত হবে? দুটো গ্যাপ। প্রথম বিন্দুটা কত হবে নিতে পারি? 10টা বিন্দু আছে তো, 10 ভাগ, এই যে মনে করে এরকম অনেকগুলো বিন্দু আছে, তাহলে প্রথম বিন্দুটা এটা নিতে পারি, নাহলে এইটা, নাহলে এইটা, নাহলে এইটা। দ্বিতীয় বিন্দুটা কি হবে? না এটা তো নিয়ে নিয়েছি, আর বাকি কটা পড়ে রইল? 9টা, তো 9 ভাগ। তাহলে এখানে কিন্তু মোট যে বিন্যাস সংখ্যা হয়ে যাচ্ছে 10 × 9, কারণ এক সরলরেখা টানতে গেলে তো এই বিন্দু লাগবে, আবার এই বিন্দু লাগবে। 10 এবং এই এ বিন্দু এবং বি বিন্দু এবং করে গুণ। কিন্তু এখানে ব্যাপারটা কি আছে না, এবি যেমন এবি যে একটা আর বিএও দুটো আলাদা নয়, একই সরলরেখা। এবি আর বিএ আলাদা সরলরেখা নয়, একই সরলরেখা। ভেক্টর তো করছি না, সেই জন্য তাহলে আমাকে প্রতি ডবল ডবল ধরা হয়ে গেছে, ওই জন্য বাই 2 দিয়ে ভাগ করি, বা এটাকে দুটোর মধ্যে কত হবে সেটা যায় না, ফ্যাক্টরিয়াল 2 ভাবে ভাগ করতে পারি। সুতরাং এক্ষেত্রে আমাদের কতগুলো সরলরেখা হবে না, 10C2। এই যে এটা 10 এটাতে p, তার সঙ্গে ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ হচ্ছে 10C2। তার মানে আমাদের দেখো কিরকম ওই আমাদের নিউমেরিক নাম্বার প্রবলেম থেকে জিওমেট্রিক প্রবলেম ছিল একই রকম ব্যাপার। সেখানে ছিল আমাদের 10টা অঙ্ক থেকে দুটো অঙ্ক দিয়ে কতগুলো সংখ্যা গঠন করা যাবে। এই ক্ষেত্রে যেমন 35 আর 53 দুটো আলাদা সংখ্যা, কিন্তু এই ক্ষেত্রে এ বি সরলরেখা আর বি এ সরলরেখা একই সরলরেখা। সেই জন্য আমাদের এটা সমবায় হয়ে গেল, যে ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ হলো। সেই আমাদের সূত্র ছিল যে NCR ফ্যাক্টরিয়াল n বাই ফ্যাক্টরিয়াল r ইনটু ফ্যাক্টরিয়াল n মাইনাস r। সেটা মানে এইটা, এটাকে আমরা বলেছিলাম যে n ইনটু n মাইনাস 1 ডট 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 n মাইনাস r প্লাস 1 বাই ফ্যাক্টরিয়াল r। ঠিক সেই একই ব্যাপার। তার মানে আমাদের 10টি অসমরেখা বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা টানা যায় না, 10C2। কেন সি হলো না, এটা ক্রম নিরপেক্ষ, এ বিও যা বিও তা। তাহলে আমরা ওই বিন্যাস থেকে আমরা সমবায়ে কনভার্ট করলাম। এখানে আমাদের এই যে যদি আমাদের ভেক্টর বলতো কটি ভেক্টর টানা যাবে, সেক্ষেত্রে কিন্তু 10P2 হতো। যদি আমরা সরলরেখা না বলে কতগুলি ভেক্টর টানা যায়, দেখো এটা ভেক্টর যদি করতাম, কতগুলি সরলরেখা না বলে ভেক্টর করতাম, দেখো সেক্ষেত্রে দেখো এ আর বি বিন্দু দিয়ে এ বি ভেক্টর আর বি এ ভেক্টর দুটো আলাদা ভেক্টর। সেক্ষেত্রে হতো কত আমাদের এইটা, এই প্রথমটা 10 ভাবে, এটা 9 ভাবে, অর্থাৎ 10 × 9 বা 10P2। এই উত্তরটা বেরোতো আমাদের, যে কতগুলি ভেক্টর টানা যায়। এবারে এই প্রবলেমটাকে আমরা আরেকটু যদি করি, যে কতগুলি ত্রিভুজ করা যাবে। একটু চেঞ্জ করে দিলাম এটাকে, যে কতগুলি ত্রিভুজ অঙ্কন করা যায়, কতগুলি 10টি অসমরেখা বিন্দু দিয়ে কতগুলি ত্রিভুজ অঙ্কন করা যায়। তাহলে ত্রিভুজ করতে গেলে কটা বিন্দু লাগবে? 3টে বিন্দু লাগবে।
তিনটে বিন্দু লাগবে, ওই জন্য আমাদের সেখানে উত্তরটা হবে কত 10C3। কারণ আমরা এখানে ধরে নিয়েছি যে এ বি সি ত্রিভুজও যা, ত্রিভুজ এ বি সি ও যা, ত্রিভুজ বি সি ও তা, আর ত্রিভুজ সি এ বি ও তা, এক্ষেত্রে সবগুলো একই অর্থাৎ নিরপেক্ষ। তাই আমার এখানে যে ত্রিভুজ অঙ্কন কতগুলো করা যাবে না 10C3। ত্রিভুজ না বলে যদি আমাকে বলে চতুর্ভুজ, চতুর্ভুজ তাহলে কি হবে? তাহলে চতুর্ভুজ আঁকতে গেলে আমার চারটে বিন্দু লাগবে, সেখানে 10C4 ভাবে আমাদের চতুর্ভুজ অঙ্কন করা যাবে। এরপরে আমরা আরেকটু টিপস দেবো। দেখো, দেখলাম আমরা দশভুজের কর্ণের সংখ্যা কত, তো একই রকম ভাবে শুধু দশভুজ আমরা আঁকছি না, এরকম দশভুজ হবে, এরকম দশভুজ এরকম আমি করছি না, তাহলে শীর্ষবিন্দু কত 10টা। তাহলে আমরা বিভিন্ন বাহুগুলোকে যোগ করলে কতগুলো সহজ হবে 10C2। এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু কর্ণ যেহেতু বলেছে তাহলে বাহুগুলো বাদ দিতে হবে। বাহু কটা? দশভুজের বাহু কটা? 10টা। তাহলে 10C2 মাইনাস 10। যদি এটা n সংখ্যক বলি তাহলে কত হবে না nC2 মাইনাস n। এটা করেছো ছোটবেলায়, সরল করলে হবে n ইনটু n মাইনাস 3/2। তোমরা করে দেখবে মিলে যাবে nC2 মাইনাস n। তাহলে আমাদের এই কর্ণের সংখ্যার ক্ষেত্রে একটু টিপস, কি টিপস না তার বাহুগুলোকে বাদ দিতে হচ্ছে, এরকম মানে আমাদের যে আমি কতগুলো অঙ্ক সাজিয়েছি এইভাবে যে পরপর অঙ্কগুলো, এই অঙ্কগুলোর সঙ্গে তার সঙ্গে একটুকু যোগ করে বা বিয়োগ করে বা অন্য কোনো কনসেপশন দিয়ে বাকি অঙ্কগুলো সব বাড়ি দেওয়া যাবে। ওই জন্য আমি অঙ্কগুলোকে এইভাবে সাজিয়ে সাজিয়ে রেখেছি। এরপরে আমরা আসছি আর একটা অন্য একটু আলাদা। দেখো দেখো একটুকু পরিবর্তন করে দেওয়া হয়েছে। 10টি বিন্দুর মধ্যে 4টি সমরেখ, বাকি 6টির মধ্যে কোনো 3টি সমরেখ নয়। তবে 1 নম্বর কোশ্চেন কটি সরলরেখা, 2 নম্বর কোশ্চেন কটি ত্রিভুজ অঙ্কন করা যাবে, কটি ত্রিভুজ অঙ্কন করা যাবে। তাহলে যদি রেস্ট্রিকশন না থাকতো, যদি সবগুলোই অসমরেখ হতো, তাহলে কটি আমার সরলরেখা হতো 10C2। কারণ দুটো করে বিন্দু দিয়ে তো একটা সরলরেখা হবে। তার মধ্যে দেখো বলেছে 6টির মধ্যে কোনো 4টি সমরেখ। তাহলে 4টি যদি সমরেখ হয়, এই 4টে বিন্দু এ বি সি যদি 4টে বিন্দু সমরেখ হয়, তাহলে এই 4টি সমরেখা দিয়ে কত সরলরেখা পাওয়া আছে? একটি। কিন্তু যদি এইগুলো অসমরেখ হতো প্রত্যেকটায়, তাহলে কটি সরলরেখা পাওয়া যেত না 4C2। তাহলে 4C2 সরলরেখার পরিবর্তে আমরা পাচ্ছি একটি। এটা যদি অসমরেখ হতো তাহলে এখানে তো 4C2 সরলরেখা পাওয়া যেত, তা না পাওয়া গিয়ে আমরা পাচ্ছি একটি। তাহলে কত হবে, কটি সরলরেখা হবে না 10C2 মাইনাস 4C2 প্লাস 1। এই একটা কেন হলো না ওই অতগুলো বিন্দুতে একটি মাত্র সরলরেখা পাওয়া যাচ্ছে। আবার দেখো ত্রিভুজের ক্ষেত্রে কটি ত্রিভুজ অঙ্কন করা যাবে। তাহলে যদি অসমরেখা হতো, ত্রিভুজ করতে গেলে তো আমার 3টে বিন্দু লাগবে, তাহলে সেটা 10C3 হতো। কিন্তু এই 4টে বিন্দুতে কটা ত্রিভুজ হচ্ছে? একটাও তো হবে না। যদি অসমরেখা হতো এই 4টে বিন্দু, তাহলে কতগুলো ত্রিভুজ হতো না এটা হতো 4C3। তার পরিবর্তে একটাও হয়নি, এটা এগুলো বাদ চলে যাবে, তাহলে মাইনাস 4C3। তার মানে 10টি অসমরেখ বিন্দুর মধ্যে 4টি যদি সমরেখ হয়, বাকি 6টির মধ্যে কোনো 3টি সমরেখ না হয়, তাহলে ত্রিভুজ অঙ্কন করা যাবে 10C3 মাইনাস 4C2, আর সরলরেখা অঙ্কন করা যাবে 10C2 মাইনাস 4C2 প্লাস 1T। এবারে আমরা এই জিওমেট্রিক প্রবলেম, এরপরে আমরা ওয়ার্ড প্রবলেমে চলে যাব। একই রকম নাম্বার প্রবলেম থেকেই ওয়ার্ড প্রবলেম কিরকম যাচ্ছি আমরা পরবর্তী অঙ্কতে দেখব। আমাদের এই নাম্বার প্রবলেম থেকে ওয়ার্ড প্রবলেমে যাচ্ছি। দেখো আমরা এডুকেশন একটা শব্দকে বেছে নিয়েছি এবং এখানে শব্দটা এমনভাবে বাছা হয়েছে প্রথমে যে কোনো রিপিটেশন নেই এবং এখানে কতগুলো অঙ্ক আছে, কতগুলো আমাদের
বর্ণ আছে 1 2 3 4 5 6 7 8 9টা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা, 1 2 3 4 5 6 7 8 9। যেহেতু রিপিটেশন নাই, আর যখন ওই বর্ণগুলোকে সাজানোর কথা বলা হচ্ছে, মানে এখানে ইতে কিন্তু তুমি এই ই এরকম করে বসাতে পারো না। সাজানো মানে এইগুলো দিয়েই এদিক ওদিক করে সাজাতে হবে। তো ইতে যদি একবার আছে, তুমি ইকে একবারই ব্যবহার করতে পারো, অর্থাৎ নন রিপিটেড কথাটা ভেবে নিতে হবে। এবারে দেখো আমাদের 1 2 3 4 5 6 7 8 9, 9টা, আর আমাদের 9টা স্থান হবে, সাধারণত 9টাই হবে। তাহলে আমি যদি এই প্রথমের দিকটা ভাবি, এই বাঁ দিকের যে বর্ণটা এরকম করে না ভেবে ই কে আমরা কত ভাবে বসাতে পারি, ই কে আমরা বসাতে পারি, দেখো এখানে বসাতে পারি, এখানে বসাতে পারি, এখানে বসাতে পারি, এখানে বসাতে পারি, এখানে 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 এখানে। সুতরাং আমরা ই কে 9 ভাবে বসাতে পারি। যখন ই কে 9 ভাবে বসিয়ে দিলাম, যে কোনো একটা জায়গায় বসাতে পারি আমরা। এটা আমি এঁকেছি ইচ্ছা করে, যে কোনখানে যে কোনো বসাতে পারি। তাহলে ইকে যে বসাবো এই জায়গায় বসে দিয়েছি মনে করো, তাহলে এই জায়গাটা হয়ে গেছে দিলাম। তারপরে আমি একটা ভাবি ডি, ডিটাকে কত ভাবে হবে না, এই জায়গাতে বসানো যাবে না, তাহলে বাকি রয়ে গেছে কটা স্থান, 8টা স্থান, 8 ভাগ। শুধু ইকে বসালে যাবে না, ডিকে বসেছি, ই এবং ডি ওই জন্য গুণ। এবারে আমি যদি বলি ইউ কে বসাবো, আর স্থান এইরকম বসে দিয়েছি, তাহলে আর বাকি স্থান কটা আছে? বাকি স্থান কটা? একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, কেউ 1 2 3 4 5 6 7 8 9, এটা। তাহলে আমাদের দুটো বসে গেছে, আর বাকি আছে কটা না, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা। তাহলে ইউটাকে আমরা 7 ভাবে বলতে পারি, তাহলে ইন্টু 7। সিটাকে আমরা বাকি স্থানগুলোতে আবার একইভাবে করছি না, ইন্টু 6 ভাবে, তারপরটা 5 ভাবে, 4 ভাবে, 3 ভাবে, 2 ভাবে, 1। এটা মানে ফ্যাক্টরিয়াল নয়, 9 ভাবে। তোমরা বলতে পারো 9টা আছে, 9p9 সমান ফ্যাক্টরিয়াল 9। হ্যাঁ, তাই তো হচ্ছে। তাহলে আমরা এই সূত্র করে এরকম করতে পারি। আর এরকম করে যদি ভাবি যে এডুকেশন শব্দের বর্ণগুলোকে কত ভাবে সাজানো যাবে, না প্রথম বর্ণটাকে 9 ভাবে, প্রথম বর্ণ ই না বলে কেউ এও বলতে পারে, ফার্স্ট যেটাকে তুলবে সেটাকে 9 ভাবে সাজাতে পারে, তারপরে যেটাকে তুলবো সবাই সি তুলবো মনে করো, সেটা 8 ভাবে, তারপরটাকে 7 ভাবে, এরকম করে ফ্যাক্টরিয়াল 9 ভাবে আমরা সাজাতে পারি। তাহলে এটা আমাদের একটা ওয়ার্ড প্রবলেম। আমাদের যে সেই বলেছিলাম যে 10টা অঙ্ককে 2 অঙ্কের দুটো স্থান ছিল, কত ভাবে করতে হবে, একই রকম প্রবলেম। ঠিক এই রকম অ্যাকচুয়ালি আমার থিওরেমগুলো এইভাবে প্রমাণ হয়েছে। আমরা ওই সূত্রগুলোকে সাহায্য থিওরেমের ভিতর থেকে আমরা অঙ্কগুলোকে এইভাবে ভাবছি। তাহলে পরের যে আমাদের একটু রেস্ট্রিকশন দেবো, এটা তো কোনো রেস্ট্রিকশন নেই যে নো রিপিটেশন, কোনো দুটো বর্ণের মধ্যে কোনো রিপিট করা নাই, সবগুলোই যে সাজানো যাবে কত ভাবে, না ফ্যাক্টরিয়াল 9 হবে এইভাবে। এবারে আমরা তার সঙ্গে আরেকটুকু আমরা শর্ত আরোপ করব। দেখো কি শর্তটা, কি কন্ডিশন আমরা আরোপ করেছি। যার ই হলো প্রথম বর্ণ, তাহলে ইকে আমার প্রথম বর্ণ, ই ফিক্সড, ইকে সাধারণ আমরা প্রশ্নই নেই। তাহলে আবার আমরা 9টা করবো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা 9টা স্থান। তারপরে প্রথম স্থানে যে ই বলে যে সবসময় ফিক্সড, ই হচ্ছে সবসময় ফিক্সড, বসে থাকবে এখানে প্রথম, ই হচ্ছে ফিক্সড বলেছে। তাহলে আমি ই যদি আর নাই, সাপোজ আমি ডি থেকে শুরু করি, ডি কত ভাবে বসতে পারে, না 1 2 3 4 5 6 7 8 ভাবে, তাহলে 8 ডি বসে গেল যে কোনো একটা জায়গায়। তারপরে ইউ বসবে কত হবে, ওই যে কোনো জায়গায় বসবে, ইন্টু 7 ভাবে। সি 6 ভাবে, তারপর একটা 5 ভাবে, 4 ভাবে, 3 ভাবে, 2 ভাবে, 1 ভাবে, ফ্যাক্টরিয়াল। তাহলে আগের অঙ্কের সঙ্গে এখানে একটু রেস্ট্রিকশন দিয়ে দেওয়া হয়েছে। কি রেস্ট্রিকশন,
যার ই হলো প্রথম বর্ণ। আবার এর সঙ্গে আরেকটু রেস্ট্রিকশন দিয়ে দিই, দেখো কি রেস্ট্রিকশন দিলাম আরেকটু, এন হলো শেষ বর্ণ, তাহলে এখানে এন বসিয়ে দাও, তাহলে দুটো তো বসে গেছে, দুটো বসে গেলে দেখো তাহলে দুটো নাই, জায়গা কটা পড়ে আছে, হ্যাঁ 7টা নিশ্চয়, 1 2 3 4 5 6 7টা, 7টার মধ্যে যে কোনো একটাকে ডিকে কতবার বসাবো 7বার, ডিকে হয় এখানে, না এখানে, না এখানে, না এখানে, না এখানে, না এখানে, না এখানে 7বার। তারপরে ইউকে স্বভাবে, তারপরটাকে 5 ভাবে, 4 3 2 1 ফ্যাক্টোরিয়াল 7। এবারে যদি ওকে বলে না এরকম নয়, যে আমরা যে এরকম নয় বলেছে এগুলো এ তার 1 2 3 4 পঞ্চম স্থানেই বসবে, এরকম বলে দেবো 1 2 3 4 পঞ্চম স্থানে এ এখানে বসবে, লেখে বসে রেখে দাও, তাহলে আমার বাকি রইল কটা 8টা, 1 2 3 4 5 6 8টা, তাহলে ফ্যাক্টরিয়াল 8 বাকি রইল ভালো হবে, ওই একই রকম করে ক্যালকুলেশন করব। এরপরে আমরা আরেকটু রেস্ট্রিকশন দেব, দেখো কি হয়। কি বললাম যে এডুকেশন শব্দের বর্ণগুলিকে কত ভাবে সাজানো যায় যাতে এ ও টি সব সময় একসাথে থাকবে। তাহলে দেখো এডুকেশন আমরা লিখছি একে টিকে একটা দুটোকে একটা প্যাকিং করে দিলাম, যদি একসাথে থাকবে বলেছে তো যে এ ও টি সব সময় একসাথে থাকবে, আমি এ আর টি কে প্যাকিং করে দড়ি দিয়ে বেঁধে দিলাম, তাহলে আমাদের বর্ণ সংখ্যা কত হলো 1 2 3 4 5, এগুলো মিলে একটা 5 6 7 8টা। কি করে করব না, মোট ছিল 9টা, তার থেকে দুটো বাদ গেছে, প্লাস 1 সমান 8টা বর্ণ। তাহলে এইগুলো যদি একটা বর্ণ ভাবি, তাহলে এইটাকে সরিয়ে নিয়ে আবার অন্য জায়গায় দেখলে এক কাছেই থাকবে, তো একই রকম ভাবে 8টা স্থানে 1 2 3 4 5 6 7 8টা স্থানে প্রথমে ই কে আমরা লিখতে পারি 8 ভাবে, তারপর এ টি কে আমরা বলতে পারি আবার 7 ভাবে, যেমন 7 6 5 4 3 2 1, তাহলে ফ্যাক্টোরিয়াল 8 হচ্ছে আমাদের উত্তর। কিন্তু এটা উত্তর নয়, কেন না, ফ্যাক্টোরিয়াল 8 যদি করা হয় ঠিকই আছে, তোমাদের এ এবং টি একই থেকে থাকবে, যেমন এরকম হবে যে ই তারপরে এ টি তারপরে ডি ইউ সি আই ও এন, এখানে এ টি একই আছে, আবার দেখো এটাকে টিও তো লিখতে পারি, অর্থাৎ এই দুটোকে নিজেদের মধ্যে কতভাবে সাজানো যায়, এ টি আর টি এর এক কাছেই রইল, কিন্তু তাদের বিন্যাসটা আলাদা হয়ে গেল, সেই জন্য প্রতিটা বিন্যাসের সঙ্গে আবার এখানে ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে গুণ হবে। এইটা সবাই ভুল করে যায় যে আমাদের এ টি কে আমরা যদি একসঙ্গে ধরি, এ টি কে একসঙ্গে ধরে একটা বর্ণ ধরে আমাদের বর্ণ সংখ্যা 8টা হলো, ফ্যাক্টোরিয়াল 8 ভাবে আমাদের সাজানো যাবে ঠিকই, কিন্তু এ টি কে আবার নিজেদের মধ্যে ফ্যাক্টোরিয়াল 2 ভাবে সাজানো যাবে, কারণ এ টি একটা বিন্যাস, টি একটা আলাদা বিন্যাস, ওরা এক কাছেই থাকছে কিন্তু দুটো আলাদা, এ টি আর টি হয় এখানে থাকছে না এখানে থাকছে না এখানে থাকছে, তাহলে মোট হবে এর উত্তর হবে ফ্যাক্টোরিয়াল 82 ফ্যাক্টোরিয়াল 2 উত্তর হবে এটা। এবারে আমরা এর সঙ্গে আরেকটু পাল্টিয়ে দিয়ে বলি যে এই এডুকেশন শব্দে যাতে সিএটি একসঙ্গে থাকে, ক্যাট সিএটি একসঙ্গে থাকে, তাহলে ক্যাট সিএটি এগুলো যদি একটা ধরে নিই, তাহলে মোট ছিল 9টা বর্ণ, 1 2 3 4 5 6 7 8 9, বাদ যাবে 3টে যুক্ত 1, কারণ এই 3টে বাদ দিয়ে কি ধরেছি, তাহলে কত হবে না 7 হবে। দেখো 1 2 3 4 5 6 7, এইটা 4 5 6 7, তাহলে ওই 7টা বর্ণকে ওই 7টা স্থানে
1 2 3 4 5 6 7টা স্থানে ফ্যাক্টোরিয়াল 7 ভাবে আমরা সাজাতে পারি। কিন্তু বলেছে একই রকম ওই CAT CTA এগুলো তো CAT একসঙ্গে থাকছে, আবার মনে করো ACT ATC, আবার মনে করো TAC TCA, অর্থাৎ এটা কত 6 1 2 3 4 5 6 ফ্যাক্টোরিয়াল 3 সমান 6 ভাবে সাজানো যাবে। সুতরাং ওই ক্যাটটাকে আবার ওই ক্যাটের যে তিনটে বর্ণ আছে সেই তিনটে বর্ণকে আবার আমরা ফ্যাক্টোরিয়াল 3 ভাবে সাজাতে পারি। তাহলে একটা নির্দিষ্ট বিশেষ সাজানোর সঙ্গে আবার ফ্যাক্টোরিয়াল 3 গুণ হবে, তাহলে মোট হবে ফ্যাক্টোরিয়াল 7 ইনটু ফ্যাক্টোরিয়াল 3। তাতে ক্যাট সব সময় একসঙ্গে থাকবে। এবারে যদি এরকম বলা হয় যে এই কথাটা যদি একটু বলি যে একটু রেস্ট্রিকশন দিয়ে দিই, দেখো একসাথে থাকবে এবং CAT ক্লিয়ারলি ভিজিবল হবে, মানে CAT হিসেবেই থাকবে, অর্থাৎ CAT বিড়ালের মতনই থাকবে, ইচ্ছা করি বিড়ালের মতো থাকবে, মানে বিড়ালের মতো মানে ওই ক্যাটটা ক্যাটই থাকবে, মানে ACT হবে না, কিন্তু ক্লিয়ারলি ভিজিবল হবে, মানে ক্যাট যেমন এরকম হবে এই ই তারপরে CAT হয়ে গেল, তারপরে DUION, তাহলে ক্যাট হচ্ছে ক্লিয়ারলি ভিজিবল, বিড়াল দেখা যাচ্ছে, ক্যাট দেখা যাচ্ছে। আবার কেউ যদি বলে না এরকম হবে EDUION CAT, ঠিক CAT থাকবে, মানে ACT এরকম হবে না। তাহলে তার মানে সেখানে কি হবে, তাহলে একই রকম ভাবে এডুকেশন EDUCATION এটাকে একটা বর্ণ ধরে নাও, তাহলে 1 2 3 4 5 6 7 শুধু ফ্যাক্টোরিয়াল 7, কারণ এটা তো একটাই বর্ণ CAT, বা এরকম করে ক্লিয়ারলি ভিজিবল না বলে তাদের ক্রম অপরিবর্তিত থাকবে, CAT এর ক্রম অপরিবর্তিত থাকবে। তার মানে হয়তো বলবো যে কিভাবে ক্রম অপরিবর্তিত থাকবে, না যেমন করে লেখা আছে এরকম, বা আমাদের আলফাবেটিক্যালও থাকতে পারে, অর্থাৎ CAT দিয়ে একটাই হবে, সেক্ষেত্রে ওই ফ্যাক্টোরিয়াল 7 ক্লিয়ারলি ভিজিবল, মানে যেগুলোকে একসঙ্গে ধরা হচ্ছে সেগুলোকে যদি আমরা আবার না সাজাই তখন আর ওই ফ্যাক্টোরিয়ালের গুণ করাটা ওটা কিন্তু আমার প্রয়োজন হবে না। সুতরাং আমরা একটার পর একটা অঙ্ক করে আমরা এগিয়ে যাচ্ছি। এরপরে আমরা আরেকটুকু রেস্ট্রিকশন দিচ্ছি, দেখো তারপরে আমরা বললাম ওই একই রকম কথা, এডুকেশন শব্দের বর্ণগুলিকে কতভাবে সাজানো যায় যাতে ক্যাট সব সময় একসাথে থাকবে না। দেখো আমরা একসাথে থাকবে না তার মানে ভিন্ন ভিন্ন জায়গায় থাকবে, এটা আমরা কিন্তু ওইভাবে আমরা করতে পারবো না, পারমিশনের অঙ্ক অনেক অসুবিধা হবে, এখানে সি এখানে এরকম না। সেই জন্য আমরা করি কি, যে আগে শর্ত ছাড়াই এই এডুকেশন শব্দের কতভাবে বিন্যাস করা যায় আমরা আগে দেখেছি, এই আমাদের ওয়ার্ড প্রবলেমে প্রথমেই করেছি আমরা। তারপরে করেছি আমরা যে ক্যাট এক কাছে থাকে সেটা কত হবে, তারপরে আমরা ওটা ঠিক ওই শর্ত ছাড়াই যে বিন্যাস তার থেকে ক্যাট একসাথে থাকবে তার বিন্যাস বাদ দিলেই থাকবে না পাওয়া যাবে। দেখো আমরা কি করি না, লিখবো শর্ত ছাড়াই বিন্যাসের সংখ্যা, শর্ত ছাড়া বিন্যাস আমি ছবি আঁকছি না, ফ্যাক্টোরিয়াল 9 1 2 3 4 5 6 7 8 9 ফ্যাক্টোরিয়াল 9, আর ক্যাট একসাথে থাকবে কত হবে, একটু আগেই করেছি যে ক্যাটকে যদি একটা ধরে নিই তাহলে 1 2 3 4 5 6 7 ফ্যাক্টোরিয়াল 7 ইনটু ফ্যাক্টোরিয়াল 3, তাহলে ক্যাট একসাথে থাকবে, এবারে থাকবে না বিয়োগ করে দেবো, ক্যাট একসাথে থাকবে না,
একসাথে থাকবে না। তাহলে কথা হলো ফ্যাক্টোরিয়াল 9 মাইনাস ফ্যাক্টোরিয়াল 7 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3। তাহলে দেখো আমি বলেছি যে অঙ্কগুলো পড়বে তোমাদের এই যে আমি পরপর অঙ্কগুলোকে সাজিয়ে দিয়েছি, ঠিক এর সঙ্গে কোনো না কোনো ভাবে ম্যাচ করবে। যদি এরকম বলে একসাথে থাকবে না, তখন এরকম করে শর্ত ছাড়াই বিন্যাস করে থাকবে করে বিয়োগ করতে হবে। এটা অন্য অঙ্ক হতে পারে, আমি একটা এক্সাম্পল নিয়ে দেখাচ্ছি এইভাবে। যে তাহলে আমাদের এইভাবে যে ক্যাট শব্দটিতে আমাদের একসাথে থাকবে না। তাহলে আমরা ওয়ার্ড প্রবলেমে কি করলাম? প্রথমে কি করলাম যে এডুকেশন শব্দটিকে কতভাবে সাজানো যায়। তারপরে করলাম কি আমরা যে ই প্রথমে থাকবে, তারপরে করলাম যে এন শেষে থাকবে, ওটা করিনি একইভাবে হবে। তারপরে করলাম ই প্রথমে থাকবে এবং এন শেষে থাকবে। তারপর আমরা করেছিলাম এ তার ঠিক পজিশনে সবসময় থাকবে। তারপরে আমরা বলেছিলাম এ টি একসাথে থাকবে। তারপরে আমরা বললাম ক্যাট একসাথে থাকবে। তারপর আমরা করেছিলাম ক্যাট একসাথে থাকবে না। এইগুলো আমরা করলাম। এবারে আমরা আরেকটু রেস্ট্রিকশন দিয়ে পরের অঙ্কতে যাচ্ছি। দেখো আমরা তারপরে রেস্ট্রিকশন দিলাম ওই এডুকেশন শব্দের বর্ণগুলিকে কতভাবে সাজানো যায় যাতে সমস্ত ভাওয়েল একসাথে থাকে। দেখো আমরা এই এডুকেশন শব্দটা বেশি নিয়েছি কিসের জন্য? দেখো সমস্ত ভাওয়েল গুলোই আছে। কতগুলো ভাওয়েল আছে না? 5টা ভাওয়েল আমরা জানি, এ ই আই ও ইউ। এই 5টা আমাদের মোট কতগুলো ছিল? 9টা বর্ণ। তার মধ্যে 5টা বর্ণ এক কাছে থাকবে। তাহলে এগুলোকে একটা দড়ি দিয়ে বেঁধে দাও একটা করে। তাহলে মোট বর্ণ সংখ্যা কত হবে না? 9টা ছিল, তার থেকে 5টা বাদ দিয়ে দাও আর তার পরিবর্তে একটা। তাহলে কত হলো আমার? তাহলে 9 মাইনাস 5 যুক্ত 1। তাহলে কত হলো আমার? না 5টাই হলো। 4 5 5টা। তাহলে এই 5টা জায়গায় আমার সাজাতে হবে। মানে এখানে একটা বলো, তারপরে আমরা এই 2টো 3টে 4টে 5টা। তাহলে এই যে আমরা ভায়ালগুলো এখানে বসতে পারে, এখানে বসতে পারে, এখানে বসতে পারে, যে কোনো জায়গায় বসতে পারে, কিন্তু ওগুলো এক কাছে থাকবে। তাহলে ওগুলোকে ফ্যাক্টোরিয়াল 5 ভাবে সাজানো যাবে। খুব ভালো কথা। কিন্তু এদের মধ্যে এরকম নিজেদের মধ্যে তো সাজানো যাবে। তাহলে প্রতিটা বিন্যাসের জন্য ওই এই আর ইউ কে সাজাও। এখানে কটাতে? 5টা। তাহলে ওদিকে আবার ফ্যাক্টোরিয়াল 5 ভাবে সাজানো যাবে। তাহলে মোট হবে কত না? মোট বিন্যাস সংখ্যা ফ্যাক্টোরিয়াল 5 ইনটু ফ্যাক্টোরিয়াল 5। তার মানে এডুকেশন শব্দের বর্ণগুলিকে যদি ভয়েলগুলোকে এক কাছে রেখে আমরা সাজাই, তাহলে মোট আমাদের বিন্যাস সংখ্যা হবে কত না? ফ্যাক্টোরিয়াল 5 ইনটু ফ্যাক্টোরিয়াল 5। এবারে আমাদের আরেকটু রেস্ট্রিকশন দেবো। দেখো কি দিলাম রেস্ট্রিকশন। আগে ছিল যে ভাওয়েল গুলো একসাথে থাকে, এখন আমরা বলতে কি সমস্ত কনসোনেন্ট একসাথে থাকে। সমস্ত কনসোনেন্ট যদি এক কাছে রাখতে হয়, আমাদের আগের কন্ডিশনটা কি ছিল? দেখো এ ই আই ও ইউ, তার মাঝখানে মনে করো এখানে মনে করো তোমার হচ্ছে টি, এখানে মনে করো এন, এরকম থাকতে পারে। কিন্তু এবার বলতে না, এরা এক কাছে থাকবে আর বাকিগুলো কে কে না? ডি সি টি এম, 4টে। এরা একটা দল, এরা একটা দল, এরাও এক কাছে থাকবে, এরাও এক কাছে থাকবে। তাহলে এইগুলোকে যদি একটা বর্ণ ধরি, তাহলে কটা বর্ণ হলো? 2টো বর্ণ। তাহলে 2টো বর্ণের কত হয়ে গেল? ফ্যাক্টোরিয়াল 2। কিন্তু আবার এদেরকে নিজেদের মধ্যে কত? এদেরকে সাজানো যাবে কত হবে? ফ্যাক্টোরিয়াল 5 হবে। 5টা আছে, এখানে 4টে, ফ্যাক্টোরিয়াল 4 হবে। তাহলে ভাওয়েলগুলোকে নিজেদের মধ্যে ফ্যাক্টোরিয়াল 5 পাবে, কনসোনেন্টগুলোকে নিজেদের মধ্যে কত না? ফ্যাক্টোরিয়াল 4 পাবে। আবার এদিকে একটা বর্ণ, এদিকে ফ্যাক্টোরিয়াল 2 হবে। তাহলে মোট বিন্যাস সংখ্যা কত হবে না? ফ্যাক্টোরিয়াল 5 ইনটু ফ্যাক্টোরিয়াল 4 ইনটু ফ্যাক্টোরিয়াল 2। আগের অঙ্কটা কিন্তু আলাদা ছিল যে ভাওয়েলগুলো একসঙ্গে থাকবে, কনসোনেন্টগুলো কিন্তু আলাদা থাকতে পারে। সুতরাং সেক্ষেত্রে আমার মোট
সংখ্যা ছিল ওইভাবে করেছিলাম। কিন্তু এখানে যেহেতু এরাও এক কাজে থাকবে, এরাও এক কাজে থাকবে, ভালো এক কাজে থাকবে, কনস্ট্যান্টও এক কাজে থাকবে, তাহলে এদিকে ফ্যাক্টরিয়াল 5 পাবে, এদিকে ফ্যাক্টরিয়াল 4 পাবে, আর এদিকে এদিক ওদিক করতে পারি ফ্যাক্টরিয়াল 2 পাবে। মোট বিন্যাস সংখ্যা হবে ফ্যাক্টরিয়াল 5 ইনটু ফ্যাক্টরিয়াল 4 ইনটু ফ্যাক্টরিয়াল 2। এবারে আমরা আরেকটু রেস্ট্রিকশনে যাচ্ছি। আচ্ছা, আমি তোমাদের আরেকবার বলে দিচ্ছি যে আমি যে অঙ্কগুলোকে গুছিয়ে পরপর করে যাচ্ছি, তোমরা কিন্তু খাতায় সেই অঙ্কগুলোকে তুলবে। কারণ দেখো, আমরা একটা প্রবলেম তারপরে একটু আধটু ওয়ার্ড চেঞ্জ করে নতুন আমাদের সমস্যা তৈরি করে নিচ্ছি। তোমরা ওইগুলো কিন্তু সব সমস্যাগুলো কিন্তু লিখবে, লিখে তারপরে অঙ্কগুলো করবে। আমরা এখন চলে এলাম, তারপরে কি বলেছে, দুটি ভাওয়েল একসাথে থাকবে না। এখানে অন্য রেস্ট্রিকশন, দুটো ভাওয়েল একসাথে থাকবে না। আমি বলি কি, যারা এক কাছে থাকতে পারে, মনে রাখবে, যাদের উপরে রেস্ট্রিকশন নাই এখানে, যারা এক কাছে থাকতে পারে তাদেরকে আগে বসিয়ে নাও। তাহলে কারা একসঙ্গে থাকতে পারে? কনসোনেন্ট। কনসোনেন্ট কটা আছে? না 4টে আছে। কে কে? না ডি, তারপরে সি, তারপরে টি, তারপরে এন। 4টে। তাহলে 4টেকে যদি 4 জায়গায় বসিয়ে দিই, 1 2 3 4। কেন আমি বলছি যারা বসতে পারে তাদেরকে আমরা আগে বসে দেবো? কেন বলছি দেখো, ওই 4টেকে সাপোজ এখানে মনে করো ডি, এখানে সি, এখানে টি, এখানে এন বসিয়ে দিলাম। কেউ অন্যভাবে বসা পরে আসছে। আচ্ছা, এগুলোকে বসিয়ে দিই, এগুলোকে আমরা কতভাবে বলতে পারি? 1 2 3 4 ফ্যাক্টরিয়াল 4 ভাবে। তাহলে কটা ফাঁকা জায়গা তৈরি হলো? 1টা 2টো 3টে 4টে 5টা। এই যে 5টা আমার ফাঁকা জায়গা তৈরি হলো, আমি গোল করে দিই, ফাঁকা জায়গা তৈরি হলো। এই ফাঁকা জায়গাগুলো কে বসবে? ভাওয়েল বলবে। এই ফাঁকা জায়গাগুলো যদি আমরা ভাওয়েল বসে যায়, তাহলে নিশ্চয় কোনো দুটো ভাওয়েল এক কাছে বসবে না। এখন তোমরা বলতে পারো যে আমরা আগে ভাওয়েলটা বসিয়ে দিই, তবে কনসোনেন্ট বসাবো। এই অঙ্কের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, অন্য অঙ্কের ক্ষেত্রে অসুবিধা হতে পারে। বলছি দেখো, সাপোজ আমার এইখানটাই বসালাম না, এমন অঙ্ক বললাম যে এটা কম সংখ্যক দেওয়া আছে, তাহলে এখানে সি আর টি পাশাপাশি বসছে, অসুবিধা কিছু নাই। কিন্তু আমি যদি দুটো ভাওয়েলকে বসিয়ে দিই, এখানে সি না বসাই, তাহলে দুটো ভাওয়েল পাশাপাশি বসে যাচ্ছে। সেই জন্য আমরা করবো কি, যারা পাশাপাশি বসতে পারে, যাদের উপরে কোনো রেস্ট্রিকশন নেই, সেগুলোকে আমরা আগে বসিয়ে দিচ্ছি। এখানে কনসোনেন্টের উপরে কোনো রেস্ট্রিকশন নেই, তাই আমরা কনসোনেন্টটাকে আমরা আগে বসিয়ে দিয়েছি। তাহলে এই যে ফাঁকা জায়গাগুলো, কটা ফাঁকা জায়গা তৈরি হচ্ছে? 1টা 2টো 3টে 4টে 5টা। ভাওয়েল বানাতে 5টা, তো তাদেরকে আমরা ফ্যাক্টরিয়াল 5 ভাবে সাজাতে পারি। তাহলে মোট কত হলো? দ্য ফ্যাক্টরিয়াল 4 ইনটু ফ্যাক্টরিয়াল 5। এই এক্সাম্পলের ক্ষেত্রে তুমি যদি আগে ভাওয়েলগুলোকে বসাও, তারপরে কনসোনেন্টগুলোকে বসাও, তাহলেও হবে। কিন্তু অন্য অঙ্কের ক্ষেত্রে হবে না, ভুল হতে পারে। কারণ যে যদি এইখানটা ফাঁকা থেকে যেত, তাহলে কিন্তু হতো না। সুতরাং আমি বলি, যাদের উপরে রেস্ট্রিকশন আছে সেগুলোকে বাদ দিয়ে, যাদের উপরে রেস্ট্রিকশন নেই তাদেরকে আগে বসিয়ে দাও। বসিয়ে দেওয়ার পরে বাইরের জায়গা সহ মোট কতগুলো ফাঁকা জায়গা এবং সেখানে সাজাও। যদি এখানে ভাওয়েল না থেকে, যদি এই ওয়ার্ডটা আমি পাল্টে দিতাম, যে ইটা বাদ দিয়ে দিতাম, তাহলে কটা হতো? 4টে ভাওয়েল। তখন সেটা হতো কত? না 5p4। তখন দেখো আমার এখানে হয়তো ফাঁক পড়ে যেত, বা এখানে ফাঁক পড়ে যেত, তখন সেই উত্তরটা হতো। কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে ই দিয়ে দিই, সেটা ফ্যাক্টরিয়াল 5p5। আশা করি আমি তোমাদের এই ওয়ার্ড প্রবলেমটা বোঝাতে পেরেছি। এটা খুব ইম্পর্টেন্ট এই কারণেই যে এই ওয়ার্ড প্রবলেম থেকে আমরা সলভ করব যে আমাদের কি প্রবলেম, এই ওয়ার্ড প্রবলেম থেকে আমরা চলে যাব যে সিটিং অ্যারেঞ্জমেন্ট প্রবলেমে যাবো আমরা। যাই হোক, এরপরে আমাদের কি রেস্ট্রিকশন নিচ্ছি দেখো।
একই রকম কথা যে এডুকেশন শব্দের বর্ণগুলিকে কতভাবে সাজানো যায় যাতে স্বরবর্ণগুলির আপেক্ষিক অবস্থান অপরিবর্তিত থাকে। এই তোমাদের অনেক অসুবিধা হয় যে আপেক্ষিক অবস্থান অপরিবর্তিত মানে কি? এর মানে হচ্ছে যে ভাওয়েল থাকবে ভাওয়েলের জায়গায় আর কনসোনেন্ট থাকবে কনসোনেন্টের জায়গায়। খুবই সহজ। তাহলে এখানে আমরা এডুকেশন আমি আবার লিখি ই ডি ইউ সি এ টি আই ও এন। আমি ভাওয়েলগুলোকে মুছে দিই। এখানে একটা ভাওয়েল ছিল, এখানে একটা ভাওয়েল ছিল, এখানে একটা ভাওয়েল ছিল, এইখানে দুটো ভাওয়েল ছিল। তার মানে বলতে চেয়েছি কি যে এই যে আমি মুছে দিলাম ভাওয়েলগুলো, এইখানে শুধু স্বরবর্ণগুলোই বলবে। কটা স্বরবর্ণ? 1 2 3 4 5। তাহলে আপেক্ষিক অবস্থান অপরিবর্তিত থাকবে এর মানে হলো যে স্বরবর্ণগুলি স্বরবর্ণের স্থানেই থাকবে। তার মানে উল্টো দিকে বলতে পারছি এখানে ব্যঞ্জন বর্ণগুলি ব্যঞ্জন বর্ণের জায়গায় থাকবে। যদি কোশ্চেনটা পাল্টে দিত যে ব্যঞ্জন বর্ণগুলি আপেক্ষিক অবস্থানে অপরিবর্তিত থাকবে, একই উত্তর। ব্যঞ্জন বর্ণগুলোর আপেক্ষিক অবস্থান যদি অপরিবর্তিত থাকতে হয় অবশ্যই স্বরবর্ণগুলোরও আপেক্ষিক অবস্থানে অপরিবর্তিত থাকবে। তাহলে আমরা এখানে স্বরবর্ণগুলোকে কতভাবে সাজাতে পারি না 1 2 3 4 5টা স্থানে ফ্যাক্টোরিয়াল 5 হয়। আর ব্যঞ্জন বর্ণগুলোকে ফ্যাক্টোরিয়াল 4 হবে। তাহলে ফ্যাক্টোরিয়াল 5 ইনটু ফ্যাক্টোরিয়াল 4। এটা খুব ইম্পর্টেন্ট যে আমাদের যে ফ্যাক্টোরিয়াল 5 ইনটু ফ্যাক্টোরিয়াল 4 এই আপেক্ষিক অবস্থার কথাটা তোমরা অসুবিধা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা ছোট্ট একটা एग्जांपल নিই। দেখো বলছি যে টিন টিআইএন তিন শব্দের বর্ণগুলিকে কতভাবে সাজানো যায়। বলে স্যার এত বড় করে আমরা টিন দিয়ে শুরু করলেন কেন করলাম? দেখো টিন কটা সংখ্যা? 3টে এবং সবগুলো আলাদা আলাদা। তাহলে ফ্যাক্টোরিয়াল 3 হবে। ওই 1 2 3 তা 3 ভাবে 2 ভাবে 1 ভাবে ফ্যাক্টোরিয়াল 3 হবে। এবার টিন না বলে আমি যদি ইন বলি, টিন না বলে যদি ইন বলি আইএন এর ইন শব্দের বর্ণগুলিকে কতভাবে সাজানো যায়? 3টে বর্ণ ফ্যাক্টোরিয়াল 3 না ভুলে গেল। সেই জন্যই আমি টিনের এখানে অবতারণা করেছি। টিন এসে ইন, টিনে 3টে বর্ণ ফ্যাক্টোরিয়াল 3, ইনে 3টে বর্ণ ফ্যাক্টোরিয়াল 3 ভুলে গেল। কেন ভুলে গেল? এখানে যে দুটো এন একই আছে। আমি সাজাই দেখো। একটা বলি আমি আগে প্রথমে এনটা দিলাম, তারপরে আই, তারপরে এন। তাহলে কোনটা এন? আবার যখন এনটা আগে দেব এন আই এন দুটো একই হয়ে যাচ্ছে। সুতরাং দুটো যদি একই হয়ে যায়, এই যে আমরা দুটো এন একই হয়ে যাচ্ছে, রিপিট হচ্ছে না, ওই জন্য ওদিকে নিজেদের মধ্যে যতভাবে লেখা যায় ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ এখানে বিন্যাস সংখ্যা হবে ফ্যাক্টোরিয়াল 3 বাই ফ্যাক্টোরিয়াল 2। কেন না? যে দুটো আইডেন্টিক্যাল আছে, দুটো আইডেন্টিক্যাল আছে। এতক্ষণ পর্যন্ত আমি যতগুলো আলোচনা করলাম এখানে প্রতিটি বস্তুই কিন্তু ডিস্টিংক্ট, আলাদা, পৃথক। এবার আমরা একটু অন্যতে যাচ্ছি যে একই রকম হলে কি হবে? ফ্যাক্টোরিয়াল 2। দেখো তোমরা তার মানে কত হবে? এটা 3 ভাবে, মানে আই এন 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 আই এন 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 আই। এইভাবে ছাড়া আর কোনোভাবেই হতে পারে না। ওই দুটো একই আছে বলে ওই ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হচ্ছে। এটা আমরা যখন আগের ভিডিওতে এই সূত্রটা করিয়েছি। সুতরাং মানে যতগুলো রিপিট হবে ততগুলো ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে। সেরকম আরেকটা আমরা অঙ্ক নিয়ে আলোচনা করছি। দেখো বলছে ম্যানেজমেন্ট শব্দটিকে কতভাবে সাজানো যাবে? কতভাবে সাজানো যাবে? কি হলো? কটা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আমরা দেখি যে এ কটা আছে? এ আছে দুটো। এরপরে আমাদের এম কটা আছে? দুটো। তাহলে আমাদের এ কটা হয়ে গেল? এ দাগ দিলাম, এ হয়ে গেছে দুটো। এম কটা হয়ে গেছে? দুটো। এন কটা আছে? দেখো এন আছে দুটো। আচ্ছা জি কটা আছে? জি আছে একটা।
ই কটা আছে? ই আছে দুটো। আর টি কটা আছে? একটা। মোট 2 3 1 4 2 6 2 8 2 10 মোট 10টা মিলে 1 2 3 4 5 6 7 8 9 10টা। তাহলে আমাদের যদি এগুলো ডিসটিংক্ট হতো, যদি আলাদা আলাদা হতো, তাহলে কত ভাবে সাজানো যেত? ওই একই ভাবে পরপর লাইন টেনে টেনে করা যেতে পারে ফ্যাক্টোরিয়াল ভাবে। কিন্তু এই যে দুটো এ তো দুটো আছে, তাহলে এ দুটো পজিশনের জন্য একই হয়ে যাবে তো, সেজন্য বাই ফ্যাক্টোরিয়াল 2। আবার এখানে এন দুটো আছে বাই ফ্যাক্টোরিয়াল 2, আবার এখানে ই দুটো আছে বাই ফ্যাক্টোরিয়াল 2। তাহলে ম্যানেজমেন্ট শব্দের যে শব্দটিকে তার যে বর্ণগুলো আছে কত বোঝানো যায়? ফ্যাক্টোরিয়াল 10 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইনটু ফ্যাক্টোরিয়াল 2 ইনটু ফ্যাক্টোরিয়াল 2। এবারে আমরা আরেকটা শব্দ লিখছি, দেখো কি লেখা আছে না, মিসিসিপি শব্দটিকে কত ভাবে সাজানো যায়? মিসিসিপি কতগুলো আছে আমাদের বর্ণ? 1 2 3 4 5 6 7 8 9 10 11, মোট 11টা বর্ণ আছে। তার মধ্যে দেখো 11টা বর্ণের মধ্যে আমাদের এস কটা আছে? এস কটা আছে? 1 2 3 4, এস হচ্ছে 4টে। আই কটা আছে? 1 2 3 4, আই হচ্ছে 4টে। পি কটা আছে? পি হচ্ছে দুটো। পি যে দুটো আছে। এম কটা আছে? একটা। তাহলে মোট কটা হলো? 4 4 8 10 11টা, মোট 11টা হয়ে গেল। একই ভাবে শর্ত ছাড়াই ফ্যাক্টোরিয়াল 11, 4টে এস আছে, ওই জন্য ফ্যাক্টোরিয়াল 4 দিয়ে ভাগ হবে। 4টে আই আছে, ফ্যাক্টোরিয়াল 4 দিয়ে ভাগ হবে, আর দুটো পি আছে, ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে ভাগ হবে। তাহলে মিসিসিপি শব্দটি যে শব্দগুলো আছে তাকে আমরা ফ্যাক্টোরিয়াল 11 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 4 ইনটু ফ্যাক্টোরিয়াল 4 ইনটু ফ্যাক্টোরিয়াল 2 ভাবে সাজানো যায়। এবারে আমরা আমাদের ওয়ার্ড প্রবলেম হয়ে গেল। এবারে আমাদের ওয়ার্ড প্রবলেম থেকে আমরা চলে যাব যে সিটিং অ্যারেঞ্জমেন্ট প্রবলেম। দেখো কি করে হচ্ছে। 9 জন লোক 9টি চেয়ারে কত ভাবে বসতে পারে? আমরা শিফট করছি ওয়ার্ড প্রবলেম থেকে পিপল অ্যারেঞ্জমেন্ট প্রবলেম। আমাদের মনে আছে এডুকেশন, এডুকেশন শব্দটিকে কত ভাবে সাজানো যায়? আমরা বলেছিলাম যে 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9টা জায়গা করেছিলাম। সেই 9টা জায়গায় কি কি আমরা 9 ভাবে বলতে পারি? সে বসে বললে তারপরে বাকিটা আমরা ফ্যাক্টোরিয়াল 9 হবে। তেমনি এখানেও প্রথম জন লোককে আমরা যে কোনো চেয়ারে বসিয়ে দিতে পারি, তাহলে সেটা 9 ভাবে বসতে পারে প্রথম জন লোক। সাপোজ তাকে এখানে বসিয়ে দিলাম। দ্বিতীয় জনকে আবার বাকি 8টা চেয়ারের মধ্যে এখানে বসিয়ে দিলাম ইনটু 8, আবার দ্বিতীয় জনকে এখানে বসিয়ে দিলাম ইনটু 7, আবার বাকি এরকম করে 7 6 5 4 3 2 1 ফ্যাক্টোরিয়াল 9। তার মানে আমাদের এডুকেশন শব্দটিকে কত ভাবে সাজানো যায় সেই অর্থও যা, আর 9 জন লোক 9টি চেয়ারে কত ভাবে বসতে পারে একই কোশ্চেন, শুধু মোড়কটা পাল্টে দেওয়া হয়েছে, ভাষাটা পাল্টে দেওয়া হয়েছে, আমাদের যে ম্যাথমেটিক্যাল কনসেপশন একই আছে। তার মানে এডুকেশনের যে ই ডি ইউ এগুলো একটা লোক যদি ভাবি, আর তাদের যে প্লেস যেখানে আমরা সাজাচ্ছি সেগুলো যদি চেয়ার ভাবি, তাহলে 9 জন লোক 9টি চেয়ারে কত ভাবে বসতে পারে? না, ওই 9টা স্থান, প্রথম জন লোককে 9টা স্থানে 9 ভাবে, দ্বিতীয় জন লোককে 8 ভাবে, এরকম করে আমরা ফ্যাক্টোরিয়াল 9 ভাবে আমরা সাজাতে পারি। এবারে আমরা ওই এডুকেশন শব্দটাকে আমরা সাজিয়েছিলাম ভাওয়েল গুলোকে এক কাছে, কনসোনেন্ট গুলোকে এক কাছে, দুটো ভাওয়েল এক কাছে নয়, আবার ভাওয়েল এক কাছে, কনসোনেন্ট এক কাছে। এই সবগুলোকে নিয়ে আমরা কি করে আমরা পিপল অ্যারেঞ্জমেন্টে যাচ্ছি দেখো পরের অঙ্ক। আমরা একটা অঙ্ক নিলাম যে 5 জন বালক ও 4 জন বালিকা কত ভাবে সাজানো যাবে যাতে বালকরা একসাথে বসবে, বালিকারা একসাথে বসবে, তারপরে বলা আছে বালকরা বালিকারা একসাথে বসবে
কোনো দুজন বালক একসাথে বসবে না, বালকরা জোট এবং বালিকারা বিজোট স্থানে বসবে। ওই একই রকম আমাদের এডুকেশন শব্দটা মনে করো সব। এডুকেশন যে অঙ্কগুলো পরপর করে চলে এলাম, দেখো খাতা, EDUCATION, এখানে AEIOU, এই পাঁচটা, এই পাঁচজনকে, এই পাঁচটাকে বালক ভাবো। আর যে বাকিগুলো যে আমাদের কি ছিল, DCTN, এটাকে বালিকা ভাবো। তাহলে আমাদের পাঁচজন বালক আর চারজন বালিকা। বলছে বালকরা একসাথে বসবে, বালকরা বলেছে একসাথে বসবে। তাহলে বালকগুলোকে একটা করে নাও। তাহলে বালকগুলোকে মোট কজন ছিল? পাঁচজন। তাহলে পাঁচজন বালককে যদি আমরা একটা ধরি তাহলে মোট কজন হচ্ছে? মোট ছিল কজন? 5 যুক্ত 4 তো 9 জন। তো তাহলে আমরা যদি বালককে যদি একজন ধরি তাহলে 1 + 4 সমান 5 জন। আরে 5 জন বালককে একটা ধরলাম, যেমন এখানে AEIOU এগুলোকে একটা ধরেছিলাম, তো তেমনি 5 জন অন্যভাবে ভাবো। মোট কজন? 5 যুক্ত 4 সমান 9 জন। তো এই 9 জন থেকে 5 জন বালক বাদ দিয়ে দাও, তার পরিবর্তে একজন ধরো, তার মানে কত হচ্ছে? 5 জন। সে একই ভাবে যেমন করেই ভাবো না কেন, যে 5 জন বালককে যদি একটা ইউনিট ধরি তাহলে মোট আমাদের সংখ্যা হচ্ছে 5টি। তাহলে তারিখে আমরা কত হবে সাজাতে পারবো না? ফ্যাক্টোরিয়াল 5 ভাবে। এবারে ওই যে 5 জন বালক তারিখে যে AEIOU ধরো, 1 নম্বর বালক, 2 নম্বর বালক, 3 নম্বর বালক, 4 নম্বর বালক, 5 নম্বর বালক, তার ডিস্ট্রিক্ট তারিখে নিজের মধ্যে কত হবে? ফ্যাক্টোরিয়াল 5 ভাবে সাজানো যায়। তাহলে মোট বিন্যাস সংখ্যা ফ্যাক্টোরিয়াল 5 ইনটু ফ্যাক্টোরিয়াল 5। তাহলে বালকরা একসাথে বসবে এরকম সংখ্যা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 5 ইনটু ফ্যাক্টোরিয়াল 5। কেউ যদি বলে না এটা আমার বুঝতে অসুবিধা হচ্ছে, সেরকম করে লিখবে যে ফ্যাক্টোরিয়াল 9 - 5 + 1, তার মানে 5 ইনটু ফ্যাক্টোরিয়াল 5। তাহলে বালকরা একসাথে বসবে সেরকম বিন্যাস সংখ্যা হয়ে গেল। কত হয়ে গেল না? ফ্যাক্টোরিয়াল 5 ইনটু ফ্যাক্টোরিয়াল 5। এবারে হচ্ছে বালিকারা একসাথে বসবে একই রকম ভাবে। তাহলে বালিকাগুলোকে যদি একটা ধরে নাও তাহলে আমাদের এখানে হবে কত? 9 - 4 + 1, তার মানে আমাদের এখানে কত হলো? এটা মোট কজন হলো? 9 - 4 মানে 5 এর 6 জন ইনটু ফ্যাক্টোরিয়াল কত? 5। কারণ না, ইনটু ফ্যাক্টোরিয়াল কজন হলো? 4 জন, ফ্যাক্টোরিয়াল 4। তাহলে কত উত্তর হলো না? ফ্যাক্টোরিয়াল 6 ইনটু ফ্যাক্টোরিয়াল 4। বালিকাগুলোকে যদি আমরা একটা ধরে নিই তাহলে মোট 5 একে 6 জন হচ্ছে, আর বালিকাদিকে নিজের মধ্যে ফ্যাক্টোরিয়াল 4 ভাবে সাজানো যায়। আমরা একটু আগে যে একই তো প্রবলেম আমরা যে এডুকেশন শব্দে করেছিলাম যে কনসোনেন্ট গুলো যদি এক কাছে থাকে, সেখানে উত্তর ছিল ফ্যাক্টোরিয়াল 6 ইনটু ফ্যাক্টোরিয়াল 4। তারপরের প্রবলেমে আমরা আসছি যে বালকরাও বালিকারা একসাথে বসবে। তবে বালকরা এক কাছে, বালিকারা এক কাছে। তাহলে বালক দিকে যদি একটা ইউনিট ধরি আর বালিকা দিকে যদি 8টা ইউনিট ধরি তাহলে মোট কজন? 2 জন। তাহলে ফ্যাক্টোরিয়াল 2 ভাবে সাজানো যায়। আর বালক দিকে ফ্যাক্টোরিয়াল 5 পাবে, বালিকা দিকে ফ্যাক্টোরিয়াল 4 পাবে। এটা উত্তর। তাহলে বালকরা একসাথে, বালিকারা একসাথে, মানে বালকগুলোকে একটা ইউনিট আর বালিকাগুলোকে একটা ইউনিট। তাহলে বালকগুলোকে একটা ইউনিট মানে ফ্যাক্টোরিয়াল 4 ভাবে সাজানো যাবে তাদেরকে নিজেদের মধ্যে, আর বালিকাদিকে নিজের মধ্যে ফ্যাক্টোরিয়াল 4 পাবে। তার সঙ্গে এই যে এখানে বালক আর বালিকা, এখানে বালক বসছে আর এখানে বালিকা বসছে। এখানে এই বালকগুলো যে বসছে তাদেরকে ফ্যাক্টোরিয়াল 5 পাবে, এখানে ফ্যাক্টোরিয়াল 4 পাবে। আবার এখানে উল্টো হয়ে যাবে, এখানে বালিকা এখানে বালক। মোটামুটি বালকগুলোকে যদি আমরা একটা ইউনিট ধরি আর বালিকা দিকে যদি একটা ইউনিট ধরি তাহলে মোট দুটো ইউনিটকে ফ্যাক্টোরিয়াল 2 ভাবে সাজানো যায়। আবার বালক দিগকে নিজেদের মধ্যে ফ্যাক্টোরিয়াল 5 পাবে আর বালিকা দিগকে নিজের মধ্যে ফ্যাক্টোরিয়াল 4 পাবে।
তাহলে মোট ফ্যাক্টরিয়াল 2 ইনটু ফ্যাক্টরিয়াল 5 ইনটু ফ্যাক্টরিয়াল 4। আমরা এডুকেশন সাথে এইগুলোই করে এসেছি। এবারে বলেছে কোন দুজন বালক একসাথে বসবে না। আমরা একটু আগে আলোচনা করছি, আমি আবার করছি, দুজন বালক একসাথে বসবে না। তাহলে কারা একসাথে বসতে পারে? বালিকারা একসাথে বসতে পারে। কোন দুজন বালক একসাথে বসবে না, তাহলে কারা বসতে পারে? বালিকারা একসাথে বসতে পারে। তাহলে বালিকাদিকে আগে বসিয়ে দাও। একটা, দুটো, তিনটে, চারটে, চারটে বালিকা। তাহলে চারটে বালিকাকে নিয়ে এর মধ্যে কত সাজানো যাবে? ফ্যাক্টরিয়াল 4। এই যে 1 2 3 4, প্রথম বালিকাকে 4 ভাবে, দ্বিতীয় বালিকাকে 3 ভাবে, তৃতীয়কে 2 ভাবে, চতুর্থকে 1 ভাবে, মোট 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1 মানে ফ্যাক্টরিয়াল 4 ভাবে। তাহলে কটা ফাঁকা স্থান হলো? দেখো, একটা ফাঁকা স্থান, দুটো ফাঁকা স্থান, তিনটে ফাঁকা স্থান, চারটে ফাঁকা স্থান, পাঁচটা ফাঁকা স্থান। এই যে 5টা ফাঁকা স্থান, সেই 5টা ফাঁকা স্থানে আমাদের যে কি বলেছে যে বালক দিকে আমরা কথা বলতে পারি না, 5 জন তো আছে, ফ্যাক্টরিয়াল 5 ইনটু ফ্যাক্টরিয়াল 5। এখানে আমি আবার বলে রাখছি, যাদের মধ্যে রেস্ট্রিকশন আছে তাদেরকে পরে, যাদের মধ্যে রেস্ট্রিকশন নেই তাদেরকে আগে বসিয়ে দাও, তারপরে বাকি লোকে বসাও। তার মানে কোন দুজন বালক একসাথে বসবে না, তাদের সংখ্যা হবে ফ্যাক্টরিয়াল 4 ইনটু ফ্যাক্টরিয়াল 5। কোন দুজন বালক একসাথে বসবে না। এবারে হচ্ছে আমরা আসছি যে তারপরে টপিকটাতে যে বালকরা জোড় এবং বালিকারা বিজোড় স্থানে। তাহলে আমাদের স্থানগুলো দেখি, মোট 9টা, তো 9 জন। তো তার মানে ওই 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর। এলে কি 1 2 3 4 5 6 7 8 9। তাহলে বালকরা জোড় স্থানে। তাহলে বালকরা এই স্থানে বসতে পারে, এই স্থানে বসতে পারে, এই স্থানে বসতে পারে, এই স্থানে বসতে পারে। বালকরা জোড় স্থানে। বালক কটা আছে? 5টা। জোড় স্থান কটা হচ্ছে? না, একটু কোনো পাল্টে দিই, বালকরা বিজোড় করে দিই। বালকরা বিজোড় আর বালিকারা হচ্ছে জোড়। তাহলে দেখো, বালকরা বিজোড় স্থানে, তাহলে 1 নম্বর স্থানে, 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বর, 7 নম্বর, 9 নম্বর। কটা? 1 2 3 4 5টা। তাহলে কত হবে? না, ফ্যাক্টরিয়াল 5 হয়। আর বালিকার জন্য রইল কটা? 1 2 3 4টে স্থান। তাহলে কত হবে? ফ্যাক্টরিয়াল 4 ভাবে বসতে পারে। মোট বিন্যাস হবে কত হবে? ফ্যাক্টরিয়াল 5 ইনটু ফ্যাক্টরিয়াল 4। এখানেও ঠিক তাই, ফ্যাক্টরিয়াল 5 ইনটু ফ্যাক্টরিয়াল 4। দুজন বালক একসাথে বসবে না। এই অঙ্কের ক্ষেত্রে উত্তরগুলো একই হচ্ছে। এক্সাম্পলের ক্ষেত্রে আমরা এই ওয়ার্ড প্রবলেম থেকে সলভ করে গেছি বলে এরকম করে এক্সাম্পল নিয়েছি, কিন্তু তোমরা যখন সংখ্যাগুলো পাল্টে যাবে এই কনসেপশন দিয়ে করবে, করলে দেখবে উত্তরগুলো তো আলাদা আছে। এখানে যেন কোনো দুজন বালক একসাথে বসবে না, সেখানেও যা উত্তর। বালকরা বিজোড় স্থানে, বালিকারা জোড় স্থানে, সেখানেও একই উত্তর। সংখ্যাটা এরকম হয়ে গেছে, উত্তরটা একই আসছে, কিন্তু উত্তর কিন্তু একই নাও আসতে পারে। তাহলে আমরা এই ওয়ার্ড প্রবলেমও যা আর পিপল অ্যারেঞ্জমেন্ট প্রবলেমও তা, সুতরাং আমরা সেটা বুঝিয়ে দিলাম। সুতরাং মেন যে ম্যাথমেটিক্সটা এর মধ্যে যে লজিকটা, ম্যাথমেটিক্যাল লজিকটা, সেই লজিকটা তোমাদের বুঝতে হবে। এবং যখনই বলছি বারবার, যখনই তোমাদের অঙ্ক পড়বে, এই পরপর অঙ্কগুলো প্র্যাকটিস করে নিয়ে যখন অন্য অঙ্ক কোশ্চেন পেপার করবে বা এমসিকিউ করবে বা মক টেস্ট দিবে, কোন সিস্টেমে পড়েছে, কোন অঙ্কটাই পড়েছে, এটা ভেবে নিলে সব অঙ্কগুলোই করতে পারবে। সব অঙ্ক নয়, প্রায় সব অঙ্ক করতে পারবে। এবারে আমরা এই ওয়ার্ড প্রবলেম থেকে পিপল অ্যারেঞ্জমেন্টে গেলাম। এবারে আমরা যাব কি রাউন্ড টেবিল প্রবলেমে চলে যাব, এবং এটাই আমাদের শেষ টপিক, রাউন্ড টেবিল প্রবলেম। আমরা ওয়ার্ড প্রবলেম থেকে রাউন্ড টেবিল প্রবলেমে গেলাম। কোশ্চেন দিয়েছি 9 জন বালক কতভাবে একটি গোল টেবিলে বসতে পারে। এই প্রসঙ্গে একটা বলে রাখি, আমি তোমাদের
ওই সাইক্লিক পারমুটেশন সম্বন্ধে একটা ডিটেলস ভিডিও আছে, সেই ভিডিওতে ডিটেলস করা আছে। এখানে আমরা সেটা করছি না, এখানে আমরা শুধু ওয়ার্ড প্রবলেম থেকে কি করে এটা আমরা সরে আসছি রাউন্ড টেবিল প্রবলেমে, সেটা আমরা 9 জন ভালো। তা আমরা এডুকেশন শব্দ EDUCATION কটা আছে? 1 2 3 4 5 6 7 8 9টা। তাহলে 9 জন যদি আমরা বালক বলি, তার আগে আমি এডুকেশন দিয়ে ভাবি। আচ্ছা, আমি ইটাকে যদি এখানে এখানে 9টা 1 2 3 4 5 6 7 8 9টা। আচ্ছা, প্রথমে ই যদি বসাই, ই এখানে বসালেও যা হবে। আবার দেখো, ই যদি এখানে সবার প্রথমে যাকে বসাবো, তাকে যেখানে যে কোনো পজিশনেই বসালে না কেন, সেটা একই অবস্থা। তার এখানে বসালে তার সামনে ফাঁকা, পিছনে ফাঁকা, সব দিকে ফাঁকা। আবার যদি এখানে না বসি, এখানে বসাই, তাহলে সব ক্ষেত্রেই তাকে একই। সুতরাং প্রথম ব্যক্তিকে যখন বসাবো, তখন ওই রাউন্ড টেবিলের ক্ষেত্রে সব পজিশন গুলো একই হয়ে যাচ্ছে। ওই জন্য যে কোনো একটাকে আমরা ফিক্সড করে দেবো। সাপোজ ইকে আমি এখানে বসিয়ে দিলাম, এরপরে যখন আমি ডিকে বসাবো, ডিকে এখানে বসালে একরকম ব্যাপার হবে, এখানে বসালে ইকে ফিক্সড করে দিচ্ছি, ফিক্সড। এবারে আমি ডিকে যদি এখানে বসাই, তখন এদিকে বসে আছে এদিকে ফাঁকা, বা এখানে বসাই, সবগুলো পজিশন ফিক্সড হয়ে যাচ্ছে। সুতরাং প্রথম জনটাকে আমাকে যদি বসিয়ে দিই ফিক্সড করে, তাহলে প্রথম জনকে আমি ধরে একভাবেই বসাতে পারি। যেমন আমাদের স্টেটে কি করছিল না, প্রথম জন নয় বসাতে পারি, কিন্তু এক্ষেত্রে তা নয় যে প্রথম জনকে ফিক্সড করে দিলাম। আমাদের এডুকেশন শব্দের প্রথম অঙ্কটা করেছিলাম যে ইকে যদি প্রথম পজিশনে রাখি, বাকিগুলোকে কত হবে সাজানো যাবে। তেমনি এখানেও 9 জন বালককে যখন রাউন্ড টেবিলে করবো, সেক্ষেত্রে কি হবে না, আমি 9 জনের প্রথম জনকে আমরা একভাবে, আর বাকিগুলোকে ফ্যাক্টোরিয়াল, এই যে বাকিগুলোকে ফ্যাক্টোরিয়াল 8 হবে। তাহলে 9 জন বালককে আমরা একটা গোল টেবিলে বলতে পারি ফ্যাক্টোরিয়াল 9 হবে, সরি ফ্যাক্টোরিয়াল 9 - 1 = 8 হবে। কেন না, প্রথম একজনকে ফিক্স করে দিতে হবে যে কোনো জায়গায়, তবেই আমরা বাকি পজিশনগুলো পাবো। কিন্তু আমাদের স্টেটের ক্ষেত্রে এটা হচ্ছিল না। এবারে যদি এখানে যদি পুঁতির প্রবলেম হয়, যদি মালার প্রবলেম হয়, সেই মালার ক্ষেত্রে দেখো, আমি বোর্ডে এদিক থেকে দেখলে যে মালা, আর উল্টো দিক থেকে দেখলে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, সেটা একই ধরনের হয় বলে সেক্ষেত্রে ওই ফ্যাক্টোরিয়াল 8/ফ্যাক্টোরিয়াল 2 হবে। আমরা এই গোল টেবিল, রাউন্ড টেবিল প্রবলেম সম্বন্ধে ডিটেলস ভিডিও করা আছে, সেখানে ডিটেলস আলোচনা আছে। যাই হোক, এখানে আমরা ছোট্ট করে আলোচনা করে দিলাম যে 9 জন বালককে কত হবে একটি গোল টেবিলে বসাতে পারি না, ফ্যাক্টোরিয়াল 9 - 1 = ফ্যাক্টোরিয়াল 8 ভাবে বসাতে পারি। যাই হোক, আমরা বিন্যাস সমবায়ের কিছু প্রবলেম নিয়ে আলোচনা করলাম। এই তোমরা এই অঙ্কগুলো পরপর আমি যে করলাম, পরপর তোমরা খাতায় লিখবে, লিখে কি করছি দেখবে। তাহলে এই পরপর এই সিস্টেমটা যদি মনে রাখতে পারো, তাহলে তোমরা কিন্তু যে ম্যাক্সিমাম অঙ্কই বিন্যাস সমবায় করতে পারবে। তো এই অঙ্কগুলোকে বারবার প্র্যাকটিস করা মানেই পুরো বইটাকে প্র্যাকটিস করা, প্রায় পুরো বইটাকে প্র্যাকটিস করা। ওই জন্য এই অঙ্কগুলোকে গুছিয়ে গুছিয়ে পরপর দেওয়া হয়েছে। আশা করি তোমরা ভালো করবে, ভালো করে প্র্যাকটিস করো। আজকে এই পর্যন্ত।